ঠিক আছে, ঠিক আছে, আসি স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাসে। এনার নাম সবাই শুনেছো। আচ্ছা, অ্যাকচুয়ালি এর আসল নাম করে বলো তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? সবাই নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আলো রিফ্লেক্ট করছে, বন্ধ করো। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর অনেক পরের নাম। বিদ্যাসাগর কেন হলো, কিভাবে হলো, এগুলো বুঝবো আজকে। আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবার আজকে আমরা যে সিরিজটা করছি সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমরা প্রথম থেকেই দেখো বিভিন্ন মনীষীর কথা পড়তে পড়তে আসছি। রাজা রামমোহন রায়ের জীবন হিস্ট্রি পড়লাম, তারপরে তুমি স্বামী বিবেকানন্দের কথা পড়লাম, আজকে বিদ্যাসাগরের কথা পড়ছি। তো গল্প হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকজন ব্যক্তি, আরেকজন সমাজ সংস্কারক, যার একটা বিশাল বড় অবদান আছে। কোথায়? আমাদের ভারতবর্ষে। একটা জিনিস, ছোট্ট জিনিস লক্ষ্য করো, প্রথম দিনও বলেছিলাম, আজকেও বলছি, এই যে নবজাগরণের যুগ বলা হয়, এটাকে রেনেসাঁসের যুগ বলা হয়। রেনেসাঁস মানে পুনর্জীবিত করা, পুনরায় জন্মগ্রহণ করা। এই যে একটা সমাজকে পুনরায় জীবিত করেছিল। প্রত্যেকে দেখো, তুমি স্বামী বিবেকানন্দের কথা পড়ো, রাজা রামমোহন রায়ের কথা পড়ো, যারই কথা পড়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়ো, এই যে এই সময়কার ফেজটাতে সবাই কিন্তু বেশিরভাগটাই, সবাই না, বেশিরভাগটাই বিলং করছে আমাদের বেঙ্গল থেকে। সবার দেখো, নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের জন্ম তোমার কলকাতার নরেন্দ্রপুরে, রাজা রামমোহন রায়ের জন্ম তোমার হচ্ছে হুগলি জেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনার কথা আজকে পড়ছি, ইনার জন্ম পশ্চিম মেদিনীপুরে। প্রত্যেকে বেঙ্গল থেকে বিলং করছে। এই জন্য বলা হয় যে এই সময়টা, এই ফেজটা, এই 1800 যে সময়টা চলছিল, 19 শতাব্দী যেটা চলছিল, এই সময়টা ভারতের নবজাগরণ বলা হয় ঠিকই, কিন্তু এটাকে প্রকৃত দৃষ্টিতে দেখতে গেলে এটা বাংলার নবজাগরণ ছিল। বাংলায় গোটা ভারতকে পথ দেখাচ্ছিল। ঠিক আছে, একটা বিখ্যাত কথা আছে না, হট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। বাংলা যেটা আজকে ভাবে, ভারত সেটা কালকে ভাববে। ঠিক আছে, এখন উল্টা হয়ে গেছে। ভারত যেটা আজকে ভাবছে, বাংলা ওটা কোনোদিনই ভাববে না, কালকে না, কোনোদিন ভাববে না, কবে ভাববে ঠিক নাই। ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প আমাদের। তো সব রাজ্যের একই, সেন্ট্রাল গভর্নমেন্টও একই, এমন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব ভালো পারফরমেন্স চলছে। যা আমাদের এসএসসি যারা দিচ্ছ বা এসএসসি সম্পর্কে যারা খোঁজ রেখেছো, বুঝতে পারো কতটা, মানে দুটোই গভর্নমেন্টের কথা বলছে, সে সেন্ট্রাল হোক রাজ্য হোক। সেন্ট্রাল গভর্নমেন্টও কতটা নিচে নামতে পারে যে মানুষ নিজের দোষ লুকানোর জন্য অর্ডিনারি জারি করেছে, নোটিশ জারি করেছে। এসএসসি কি জারি করেছে? যে পরীক্ষা হলে যা কোশ্চেন হবে, কোশ্চেন অ্যানালাইসিস করা যাবে না পরীক্ষার পরেও। কেউ ইউটিউবে হোক কোথাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়াতে পারবে না। যদি পড়াই, ব্যক্তিগত পার্সোনাল যদি কেউ পড়ায়, 10 লাখ টাকা জরিমানা। কোনো ইনস্টিটিউশন পড়ালে 1 কোটি টাকা জরিমানা। বুঝতে পারছো? মানে তুমি ভুল করবে, ভুল দেখানো যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আবার নোটিশ দিয়েছে। কি দিয়েছে? যদি তুমি পরীক্ষা দিতে গিয়ে, তুমি পরীক্ষা হলে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার হয়, তোমার হয়তো সিস্টেম বন্ধ হয়ে গেছে, মাউস কাজ করছে না, কম্পিউটার বন্ধ, ওটাও তুমি বাইরে এসে কোনো মিডিয়াতে বলতে পারবে না। যদি বলো, 6 বছরের জেল প্লাস 10 লাখ টাকা জরিমানা। মানে যা ইচ্ছা তাই অবস্থা। মানে নিজের তো, আমার যে ভুল হচ্ছে, আমি একটা ছেলে পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা দিতে দিতে কম্পিউটার বন্ধ হয়ে গেল, আমি বাইরে গিয়ে বলতেও পারবো না আমার কম্পিউটার বন্ধ হয়ে গেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি হচ্ছে এখন, গভর্নমেন্টই জানে কি করছে এগুলো। যাই হোক, দেখবে তুমি, আমাদের প্রিভিয়াস, আমাদের মানে পড়ানোর লেভেলটাই তো চলে প্রিভিয়াস ইয়ারের ওপর। কারণ তুমি প্রিভিয়াস ইয়ার করবে, তাহলে না তুমি পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারবে যে না, প্রিভিয়াস ইয়ার করো না, তুমি করলে বাড়িতে চুপচাপ করো, বাইরে পাবলিশ করা যাবে না প্রিভিয়াস ইয়ার। মানে ওরা কি প্রশ্ন দিচ্ছে ওগুলো আমাদের পাবলিশ করা যাবে না। এই চলছে এখন, কিছু করার নাই, বলে দিয়ে মার খাওয়ার লাভ তো নাই। এখন স্যার আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাতে। তো যেটা বলছিলাম, তো ওই সময় এনারা জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে আমরা কিন্তু এত স্বাধীনভাবে পড়াশোনা করছি। কিসে কিসে এনার অবদান আছে আসবো, ধীরে ধীরে বলবো। তার আগে একটু তার বাল্যকালে, একটু তার ছোট জীবনের কথা, শৈশব জীবনের কথা বুঝি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা পরে বিদ্যাসাগর নামে জানি, ইনি একদম দরিদ্র ফ্যামিলি, মানে একদম লো থেকে লো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, আমরা পড়ে এসেছি, যে ফ্যামিলি একটা
সামান্য একটা কারেন্টের বাল্ব যে জ্বলবে সেই কারেন্টের বিলটুকু অ্যাফোর্ড করতে পারতো না। তিনি যে বাল্ব জ্বালিয়ে পড়বেন, সেই কেরোসিন যে তেল প্রদীপ জ্বালিয়ে পড়বে, এইটুকুটা তাদের কাছে ক্ষমতা ছিল না যে আমি এইটুকুটা টাকা দিয়ে পড়বো, তেল নিয়ে বাড়িতে পড়বো, এইটুকুটা ক্ষমতা নেই। যার জন্য আমরা পড়েছি ছোটবেলা থেকে রাস্তার ধারে ল্যাম্পের আলোয় বসে পড়তো। উনি মেদিনীপুর থেকে কলকাতা আসবেন কোনো কাজে, মেদিনীপুর থেকে কলকাতা আসবে, ভাবো আমরা গাজল থেকে মালদা আসবো, একটু বৃষ্টি পড়ছে, মানে ছাতাও ভিজবে না ঠিকঠাক। যে কেন আসেনি, বৃষ্টি পড়ছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাড়িতে ঘুমাচ্ছিলাম, সুন্দর ওয়েদার, দারুণ ঘুম, সকালবেলাতে 8টার সময় কে পড়তে যায়, এত সুন্দর ওয়েদার পেয়ে যায়, ঘুমাবো না। বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে তো বৃষ্টি পড়বে, বৃষ্টির দিনে কটকটা রোদ হবে সবসময়, প্রকৃতির নিয়মিত তাই। বৃষ্টির দিনে বৃষ্টি পড়বে, গরমের দিনে একটু বেশি গরম করে, আজকে প্রচন্ড রোদ, পড়তে যাবো না, এই রোদে কেউ পড়তে যায়। আবার ঠান্ডার দিনে হবে এরকম কনকনা ঠান্ডা, তো সকালবেলা লেপ থেকে বেড়াতে ইচ্ছে করছে না, ঠাক যাবো না, তো ভালো কথা। তো ওই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি মেদিনীপুর থেকে কলকাতা পায়ে হেঁটে আসতেন। কেন? ভাড়ার টাকা থাকতো না বলে। সেই যে টাকাটা দিয়ে এফোর্ড করে আসবে, ওইটুকুটা টাকা নেই, পায়ে হেঁটে কলকাতা আসতো। ভাবছো কোথায় মেদিনীপুর, কোথায় কলকাতা, কয়েকদিন যাত্রা করে কলকাতায় আসতো, কাজ করলো, যেটা কাজ ছিল কাজ করলো, আবার তিনি পায়ে হেঁটে বাড়ি যেতেন। এই রাস্তা, এই যে তার লাইফ স্টাইল। একটু একটু এগুলো থেকে শিক্ষা নাও যে আমরা কতটা সুন্দর লাইফ স্টাইল লিড করি। আর এইরকম করতেন বলে ওনার ইতিহাস আজকে পড়ছি। তোমার ইতিহাস আমার ইতিহাস তো পড়বে না কেউ, এনার ইতিহাস পড়ছি তার কারণই এটা। তো যাই হোক, ছোটবেলা থেকে, এবার গল্প স্যার ছোটবেলা থেকে তিনি আগে তিনি গ্রামের স্কুলে পড়াশোনা করলেন, 6 বছর গ্রামের স্কুলে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা করার পর ও গ্রামের স্কুল থেকে তার বাবা, এবার ওর দেখো ওই সময় মেদিনীপুর, এক তো ওই সময় প্রপার কলকাতাতেই ভালো টিচার নেই, পড়া পড়ছি স্যার, ওনার জন্ম 1820 সালে, মানে আমি যে সময়কার কথা পড়ছি মোটামুটি 1830-এর আশেপাশের কথা বলছি। ওই সময় প্রপার কলকাতাতে হাতে গোনা কিছু ইনস্টিটিউশন, হাতে গোনা কিছু কলেজ, হাতে গোনা একদম শিক্ষা তো যা শুরু হচ্ছে ভারতবর্ষে, শিক্ষা জাস্ট ভারতবর্ষে একটু মাথাচাড়া দিয়েছে, এইরকম একটা সময়। আর তার মধ্যে ওনার বাড়ি মেদিনীপুরের বীরসিংহ গ্রাম, যেখানে মানে শিক্ষার এখনো মানে কোনো আলোই ঢোকেনি শিক্ষার, ঠিক আছে, এইরকম একটা জায়গাতে তিনি বিলং করছেন। এবার ওর বাবা করলো কি, ওনার বাবা পাশের থেকে একজন টিচার, আমার নামটা এখন মনে পড়ছে না, রামকৃষ্ণ কি এরকম একটা কিছু নাম আছে, উনি পাশের দূর থেকে একজন টিচারকে হায়ার করলেন। ওর বাবার কাছে অর্থ ছিল না, কিন্তু যে প্রাইভেট টিউশন দিবে এরকম ব্যাপার ছিল না। তো ওনার বাবারই একটু বন্ধু টন্ধু হলো, সোর্স লাগিয়ে হায়ার করেছেন যে আমার ছেলেকে পড়াতে হবে। বললো পড়াতে হবে তো বেতন এত টাকা বেতন, বলছে বেতন অত টাকা তো বেতন দেওয়া সম্ভব না। তো বলে ঠিক আছে আপনি আসেন, আমি আরও কিছু স্টুডেন্ট আপনাকে জোগাড় করে দিচ্ছি। তো ওই টিচার আসতো এই বীরসিংহ গ্রামে পড়াতে, এবং ইনার বাবাই করেছিলেন ওখানে একটু কয়েকজন স্টুডেন্টকে নিয়ে একটা স্কুল টাইপের বানিয়ে দিয়েছিলেন, যে এখানে পড়ুক ওরা। তো সেখানে কিছুদিন পড়াশোনা চলো, কয়েক বছর চলো, ওনার কাছেই এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা টিক্ষা লাভ হলো। শিক্ষা লাভ করার পরে এবার ওই টিচারই ওনার বাবাকে বললেন যে আপনার ছেলে কিন্তু সাধারণ ছেলে না, আপনার ছেলের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, ঠিক আছে, যথেষ্ট ট্যালেন্টেড। এবার আপনাকে যদি এই ট্যালেন্টটাকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আর এখানে পড়াশোনা ওনাকে করাতে হবে, ওনাকে কলকাতা নিয়ে যেতে হবে। বললো কলকাতা নিয়ে যেতে হবে, কত টাকা পাবো কোথায়? বলছে আপনি নিয়ে তো যান কলকাতা, যেমন করে হোক ম্যানেজ করে কলকাতা পাঠান, আপনি জোগাড় করেন, কিছুদিন চালান, দেখবেন ঠিক ও নিজের রাস্তা নিজে করে নিবে। বললো ঠিক আছে। 3-4-এ পড়ে তখন, এখান থেকে এবার পাড়ি দিল কলকাতার উদ্দেশ্যে, ওর বাবার সাথে কলকাতায় আসলেন, ঠিক আছে। কলকাতায় আসলো, কলকাতায় ওর বাবা রেখে টেকে কোনো একটা জায়গাতে ব্যবস্থা করে দিল, করে টোরে দিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে তিনি হয়ে গেলেন অসুস্থ হয়ে গেল, আবার ব্যাক করে গ্রামে নিয়ে চলে আসলো। গ্রামে কিছুদিন থাকার পর আবার দেখো ওই সময় এটাও তার বাবা বাবাকেও ক্রেডিট যায় যে একটা এত গরিব ফ্যামিলি থেকে বিলং করে ওই রকম একটা জায়গা থেকে 1830 সালে কলকাতা পাঠাচ্ছে, লোকের কাছে টাকা পয়সা ধার নিয়ে যে ছেলেকে পড়ানোর জন্য। আবার সুস্থ হলো, আবার ওনার বাবা আবার কলকাতাতে রেখে আসলেন। এবার তার কলকাতাতে শুরু হলো শিক্ষা। আস্তে আস্তে তিনি বৃত্তিগুলো পাওয়া শুরু করলেন, স্কলারশিপগুলো পাওয়া শুরু করলেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেক বছর স্কলারশিপ। এবার নিজের খরচাটা নিজে উঠে যেত স্কলারশিপের টাকা দিয়ে, স্কলারশিপ পাওয়া শুরু করলো। ধীরে ধীরে ভর্তি হলেন। এবার তিনি ভর্তি হলেন সংস্কৃত কলেজে। অনেক দিন, 1829 সাল থেকে শুরু করে 1840 সালে আশেপাশে, প্রায় অনেক দিন, 20-21 বছর, 11 বছর, 10-11 বছর সংস্কৃত কলেজে তিনি পড়াশোনা করেছেন। সংস্কৃত কলেজে, এবং সংস্কৃত কলেজে খুব ভালো মাপের পাণ্ডিত্য। বলা হয় তা ওনার বাবা ওনার বাবার ইচ্ছা ছিল যে উনি সংস্কৃতের একজন বড় পণ্ডিত হবেন, কিন্তু নিজে হতে পারেননি। এবার ওনার ইচ্ছা,
আমি যেটা পারলাম না আমার ছেলেকে দিয়ে আমি পূরণ করাবো, মানে আমার ছেলেকে সংস্কৃতে ভালো সংস্কৃতের পণ্ডিত বানাবো। এবার এই সময় দুটো ফেজ চলছে, এক রাজারামমোহন রায় চলছে সমসাময়িক। এবার রাজারামমোহন রায়, এখন রাজারামমোহন রায়ের নাম চারদিকে ছড়িয়ে আছে। রাজারামমোহন রায় বারবার বলছেন যে না, প্রাচ্য শিক্ষায় শিক্ষিত করা যাবে না, যদি তোমাকে মানুষ হতে হয় পাশ্চাত্য শিক্ষা লাগবে, ইংরেজি শিক্ষা লাগবে, তোমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ইংরেজি, তাহলেই তুমি এই যে কুসংস্কারগুলো থেকে বেরাতে পারবে। আর প্রাচ্য শিক্ষায় পড়ে থাকলে, আর ভারতীয় যেগুলো শিক্ষা এগুলোতে যদি তুমি পড়ে থাকো তাহলে তুমি জীবনে বেরাতে পারবে না কুসংস্কার থেকে। এবার এরকম একটা ক্লাসের মুখে দাঁড়িয়ে ইনার বাবা চাইছে প্রাচ্য শিক্ষাতেই পড়াবো। রাজারামমোহন রায় বারবার জোর দিচ্ছে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা, ইনার বাবা চাইছে না, আমি প্রাচ্য শিক্ষা সংস্কৃতি আগে শেখাবো। তো এরকম একটা ব্যাপার ছিলই। এটা একটা জায়গা যে সবাই বলছে ইংরেজি শেখ, এ বলছে ওর বাবা বলছে না সংস্কৃত শেখ, এরকম একটা ক্লাসের মধ্যে দিয়েই আচ্ছা তিনি সংস্কৃত কলেজে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে সংস্কৃত কলেজ যখন তিনি কমপ্লিট হওয়ার সাথে সাথে তিনি একটা পার্ট টাইম জব পেয়েছিলেন, পার্ট টাইম এক জায়গাতে জব পেয়েছিলেন। সেখানে কিছুদিন জব করলেন, জব করার পর ফোর্ট উইলিয়াম কলেজ, মনে আছে ফোর্ট উইলিয়াম কথা বলেছিলাম, ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল? 1800 সাল। স্যার দুটো সাল পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট ফোর্ট উইলিয়াম থেকে, একটা থাকবে 1700 একটা 1800, বিভিন্ন জায়গায় কোথাও 1700 পাবে কোথাও 1800 পাবে। যদি ফোর্ট উইলিয়াম দুর্গ বলে তাহলে 1700 সাল, যদি কলেজ বলে তাহলে 1800 সাল। ঠিক আছে, ভালো কথা। তো এই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি টিচার হিসাবে যোগদান করলেন। এবার সেটা ছিল ইংরেজদের অধীনে। এবার সেখানে ইংরেজদের মতো করে পড়াতে হচ্ছিল, ওদের নিয়ম কানুনে পড়াতে হচ্ছিল। কিছুদিন পড়ানোর পর তার আর ভালো লাগছে না, কিছুদিন মানে কয়েক বছর পড়ালেন, বলছে ভালো লাগছে না এখান থেকে। তাকে ওই যে সংস্কৃত কলেজ যেখানে তিনি এতদিন শিক্ষা লাভ করেছিলেন, ওই সংস্কৃত কলেজ থেকে তাকে আবার ডাক দিল যে আপনি এখানে এসে পড়ান। এতদিন ওখানে স্টুডেন্ট ছিল, সংস্কৃত কলেজ থেকে পাস আউট করে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করলো। এবার সংস্কৃত কলেজ থেকে তাকে ডাক দিল আপনি সংস্কৃত কলেজে এসেই পড়ান। তিনি যোগ দিলেন সংস্কৃত কলেজে। ঠিক আছে, এবার কোন সাবজেক্ট পড়াবে স্যার? তার অনেকগুলো সাবজেক্টে তার পাণ্ডিত্য ছিল, তার মধ্যে দুটো সাবজেক্টে তার অবদান সব থেকে বেশি, এক সংস্কৃত আর একটা হচ্ছে বাংলা। ঠিক আছে, আমাদের যে বাংলা ভাষা, ভাবো এই যে আমরা যে বর্ণমালা, বর্ণ পরিচয়, এই যে আমরা অক্ষরগুলো লিখি অ আ ক খ, ইনার দান কিন্তু একটা টোটাল ভাষাকে রিফর্ম করেছিলেন তিনি। বাংলা ভাষা এই ঈশ্বরচন্দ্রর আগে একরকম ছিল, ঈশ্বরচন্দ্রের পরে বাংলা ভাষা একরকম। আজকে আমরা যে বাংলা ভাষা পড়ছি ইনার দান, ইনার আগে বাংলা ভাষা কিন্তু অন্যরকম ছিল। আজকে আমরা যে লিখছি বাংলা, এই হরফগুলো কিন্তু ইনার দান, ইনার অবদান। ঠিক আছে, তো এই কলেজে তিনি এবার শিক্ষকতা শুরু করলেন সংস্কৃত কলেজে। আরেকটা কথা বলি, এই সংস্কৃত কলেজে তিনি যখন পড়ছিলেন তখন তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। এবার গল্প স্যার বিদ্যাসাগর তাহলে কি তিনি স্টুডেন্ট থাকাকালীন পেয়েছিলেন? হ্যাঁ, স্টুডেন্ট থাকাকালীনই পেয়েছিলেন। বিদ্যাসাগর উপাধি কিন্তু অনেকজন পেয়েছে। এটা কলেজের একটা কি বলবো, ডিগ্রিও বলতে পারো, একটা উপাধিও বলতে পারো। যেমন আমরা ডক্টরেট দিত, পিএইচডি করলে ডক্টরেট দিই, ওই রকমই কলেজ থেকে অনেকজনকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হতো। অনেকজন বিদ্যাসাগর উপাধি পেয়েছে ওই সময়। কিন্তু আমরা বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথাই পড়ি, তার কারণ বাকি যারা ছিল তারা বিলীন হয়ে গেছে সমাজে। এতজন ধরনা পড়ছো, আমরা কাকে সমাজ স্বীকৃতি দেবে? ধরো না তোমাদের মধ্যে কেউ একজন খুব ভালো চাকরি পেলে, মনে তো তাকেই রাখবে। ঠিক আছে, সবাই স্টুডেন্ট, কিন্তু সেই তো মনে রাখবে যে প্রতিষ্ঠিত পাবে। গল্প হচ্ছে সেরকমই। এনার পরবর্তী যে কার্যক্রমগুলো, সেটার জন্যই বিদ্যাসাগর নামটা তার সাথে অ্যাড হয়ে গেছে। পেয়েছিল অনেকেই, কিন্তু সবাইকে আর ইতিহাস মনে রাখেনি। তো যাই হোক, সংস্কৃত কলেজে যোগদান করলেন। সংস্কৃত কলেজে তার অধ্যাপনা চললো কিছুদিন। এবার সংস্কৃত কলেজে একটা সমস্যা আবার কি দাঁড়ালো, ওই সময় সংস্কৃত কলেজের নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া কেউ ভর্তি হতে পারবে না সংস্কৃত কলেজে, অন্য কেউ ভর্তি হতে পারবে না। এবার এটার বিরোধিতা শুরু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলেন না, সবাইকে ভর্তি নিতে হবে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র, সবাইকে নিতে হবে ভর্তি। কলেজ কর্তৃপক্ষ বলো না, কখনো হবে না, ব্রাহ্মণ ছাড়া কাউকে ভর্তি নিব না আমরা। বললো ঠিক আছে, তাহলে আপনার কলেজ আপনি রাখেন, আমি চললাম আবার ফোর্ট উইলিয়াম। তিনি সংস্কৃত কলেজ ছেড়ে আবার ব্যাক করে চলে আসলেন ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, ফোর্ট উইলিয়ামে ছিল, সংস্কৃত কলেজে গেল, আবার ফোর্ট উইলিয়ামে চলে আসলো। এবার তিনি যখন ফোর্ট উইলিয়ামে চলে আসলেন, কলেজ থেকে প্রচুর স্টুডেন্টও নাম কাটিয়ে নিচ্ছে যে আর কলেজ যায় না, স্টুডেন্ট ফাঁকা, কলেজে লোক নাই, আসে না স্টুডেন্ট। কলেজ কর্তৃপক্ষ মাথায় হাত দিয়েছে, স্টুডেন্ট আসে না। আবার চাপে পড়ে গেল, আবার ফোন করলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, আপনি আসেন, আপনি যেমন চান, যেভাবে চান, এবার আপনাকে প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত করছি, আপনি যেভাবে চান নিজের মতো করে এবার আপনি কলেজ চালান। বললো ঠিক আছে। আবার তিনি ফোর্ট উইলিয়াম ছেড়ে
আবার ব্যাক করে আসলেন সংস্কৃত কলেজে। সেকেন্ড টাইম যখন আসলেন অ্যাজ এ প্রিন্সিপাল আসলেন, ঠিক আছে, সেকেন্ড টাইম যখন আসলেন অ্যাজ এ প্রিন্সিপাল আবার যোগদান করলেন সংস্কৃত কলেজে। এবার সংস্কৃত কলেজ ওপেন ফর অল, সবার জন্য খোলা হলো। বাংলা ভাষায় তো বললামই, বাংলা ভাষার সাথে সাথে তার সংস্কৃত ভাষায় অগাধ পাণ্ডিত্য আছে। এ তো গেল তার অধ্যাপনার যুগ, অধ্যাপনার কথা। আমরা পড়ছি এখানে সমাজ সংস্কারক হিসাবে, যে আমরা তাকে মনে রাখবো কেন? অবশ্যই বাংলা ভাষাকে রিফর্ম করেছে, সংস্কৃত ভাষাকে রিফর্ম করেছে, তার জন্য তাকে মনে রাখবো, কিন্তু সেটা তো সাহিত্যের দিক। আমরা তাকে ইতিহাসে মনে রাখছি কেন? সমাজ সংস্কারক হিসাবে কেন মনে রাখবো? তার অবদান এবার শোনো। তিনি যখন এবার এই লাইনে প্রফেশনালে ঢুকে গেছেন, এবার দেখছে কলেজে ছেলেরা তো তাও ঠিকঠাক আসছে, মেয়েরা কিন্তু গল্প নেই, মেয়েরা কিন্তু আসে না। কারণ মেয়েরা যে কলেজে পড়বে, মেয়েরা যে শিক্ষা লাভ করবে, এটা মেয়েদের মানে কল্পনারও বাইরে। যেটা রাজারামমোহন রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, রাজারামমোহন রায়ের চেষ্টা, এতদিনে সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো অনেক অভিশাপ সনাতন ধর্মে রয়েছে। যেমন এক সব থেকে বড় যেটা অভিশাপ ছিল সতীদাহ প্রথা, মোটামুটি এতদিনে বন্ধ হয়ে গেছে। কিন্তু আর কি কি অভিশাপ আছে? অনেক অভিশাপ আছে। তার মধ্যে একটা বিধবা বিবাহ হচ্ছে না, বিধবারা বিবাহ করতে পারবে না, পলিগ্যামি চলছে, একাধিক বিবাহ চলছে, বাল্য বিবাহ চলছে, এগুলো চলছে এই সময়। তো তার যে সব থেকে বড় অবদান, এক হচ্ছে এই বিধবা বিবাহ, বাল্য বিবাহ, এগুলোতে ইনার সব থেকে বড় অবদান আছে। শোনো কি হয়েছে। ইনি দেখছেন, ধরুন একটা মেয়ের বিয়ে হচ্ছে 12 বছর বয়সে, 11 বছর বয়সে, কার সাথে? 50 বছর বয়সের একটা ছেলের সাথে। 20 বছর পর আর 10 বছর পর ছেলেটা টপকে গেল, চলে গেল, একদম পটল তুলে নিল, ঠিক আছে। হ্যাঁ, এবার ওই যে মিসলেনিয়াসের মেন্সে দিয়েছিল বাংলায়, ওই যে হয় না বাক্য রচনা লিখো, বাক্য রচনা দেয়, দিয়েছে পটল তুলা, ঠিক আছে, পটল পটল তুলা না মরে যাওয়া, ঠিক আছে। আমরা বলি, দেখছো আমাদের আমাদের কথাগুলো কিন্তু ইউজ আছে। এই যে পটল তোলা, এবার ধরুন কেউ পটল তোলা মানে লিখলো আমি জমিতে গিয়ে পটল তুলি, পটল তোলা মানে টপকে যাওয়া। তো ইনি কেন টপকাবেন? কাকে যেন টপকাচ্ছিলাম, ও হ্যাঁ, যে 12 বছরে 10 বছরে একটা মেয়ের সাথে 50 বছরের একটা ছেলের বিয়ে হলো, 10 বছর পর 15 বছর পর ছেলেটা টপকে গেল, আর মেয়েটা তখন 20-25 বছর বয়স। এবার মেয়েটা হয়ে গেল বিধবা। মেয়েটা যখন বিধবা হয়ে গেল, সমাজ তাকে অন্যরকম ভাবে দেখতো। একদম পুরো রেস্ট্রিকশন, বাড়ি থেকে বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না, ঘরের মধ্যে সারাদিন কাজ, খেতে দিবে না, সারাদিন না খেয়ে থাকো, কাজ করো, যদি সারাদিন কাজ করো রাত্রেবেলা খেতে পাবে, এরকম একটা রেস্ট্রিকশন বিধবা মেয়েটার, ঠিক আছে। আর কেউ যদি ভুল করে বাড়ি থেকে বেরিয়ে গেল কোনো মেয়ে, ওকে নাড়া মাথা করে দিত, নাড়া মাথা, যাতে করে কোনো ছেলে ওর দিকে না তাকায়, ঠিক আছে। অনেক মেয়ে এখান থেকে বাঁচার জন্য প্রস্টিটিউশনে যোগদান করেছিল, এটা একদম ফ্যাক্ট কথা ওই সময়কার। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাইলেন যে না, মেয়েগুলোকে এবার এখান থেকে টেনে শিক্ষাতে নিয়ে আসতে হবে। একমাত্র শিক্ষায় একটা রাস্তা, যে রাস্তা দিয়ে এইগুলোকে বন্ধ করা যেতে পারে। এবার বন্ধ এমন তো হবে না আমি আজকে বললাম কালকে বন্ধ। আমাকে বন্ধ করতে গেলে আগে মানসিকতা চেঞ্জ করতে হবে, আগে আমাকে মানসিকতাটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে, যাতে করে বুঝতে পারে যে এটা ভুল হচ্ছে, তারপরে আমি এটা সমাধান করব। এবার ভুল বোঝার জন্য স্কুল বানাতে হবে, কলেজ তো পরের কথা, স্কুল বানাতে হবে। তিনি 35টা শুধুমাত্র মেয়েদের জন্য স্কুল বানিয়েছিলেন, 35খানা, 4টা মডেল স্কুল বানিয়েছিলেন, 35টা গার্লস স্কুল বানিয়েছিলেন, যাতে করে মেয়েরাই সেখানে শিক্ষা লাভ করুক। শিক্ষা লাভ করলো মেয়েরা, এবার মেয়েরাকে বানিয়ে তো দিল, আমি স্কুল বানিয়ে দিলাম, এবার পড়তে আসতে তো হবে, আমি পড়াবো তো, পড়তে তো আসতে হবে মেয়েদেরকে, আসছে না। বাড়ি বাড়ি গিয়ে ধর নাও, এই প্রবীরের বাড়ি গেলাম, প্রবীরের মেয়ে আছে, বাড়ি গেলাম, ওই না মেয়েকে পাঠাবো না স্কুলে, আমি বলি না পাঠাও, প্লিজ পাঠান, আপনি পাঠান, একটু পড়ান, ঠিক আছে। এরকম ভাবে পা হাত ধরে ধরে মেয়েদেরকে শিক্ষার দিকে নিয়ে আসছে, আনছে, ধীরে 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 এবার আসা শুরু হলো। তিনি 25,000 একটা তিনি স্মারকলিপি জমা দিয়েছিলেন, কি বন্ধ করার জন্য? এই বিধবা বিবাহ চালু করার জন্য। বিধবা বিবাহ, যারা বিধবা হয়ে যাচ্ছে তাদের যাতে আবার পুনরায় বিয়ে করতে পারে, সেটার জন্য তিনি 25,000-এর স্বাক্ষর করা একটা স্মারকলিপি জমা করেছিলেন ব্রিটিশদের কাছে, যে এই যে জমা করলাম, আপনারা এটা পড়েন, পড়ে টড়ে আপনারা বিধবা বিবাহ আইন নিয়ে আসেন, যাতে বিধবা মেয়েরা আবার বিয়ে করতে পারে। একবার বিয়ে হয়ে বিধবা হয়ে গেল, যে একবার ওর বিয়ে হয়েছে 10 বছর বয়সে, 20 বছর হতে হতে বিধবা হয়ে গেল, যে আর ও সারা জীবন বিয়ে করতে পারবে না, এই নিয়মটা বন্ধ করুন। তো তারই প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ বিল পাস হয়। বিল পাস হয় কার সময়? স্যার লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ বিল পাস হয়। এটা ঠিক তার কিছুদিন পরে জুলাই মাসে অ্যাক্ট হয়। অ্যাক্ট মানে আইন হয়, প্রথমে বিল হয় তারপর আইন হয়। বিল আইনের মধ্যে তফাৎ আছে, কিন্তু বিল পার্লামেন্টে পাস হয়ে গেলেই সেটা বিলে পরিণত হয়ে গেল।
পার্লামেন্টে যখনই উঠলো ওটা বিল পাস হয়ে গেল, পাস হয়ে যতক্ষণ না ওটাতে প্রেসিডেন্ট সাইন করছে ততদিন ওটা বিল, যখনই সাইন করে দিল ওটা হয়ে গেল আইন। তাহলে বিল আর আইনের মিডিলে এই প্রেসিডেন্ট আর সুপ্রিম কোর্ট এই দুটো রাস্তা হয়ে যেতে হয় বিলকে আইন পর্যন্ত। তো যদি এখান থেকে দুটো কোশ্চেন, এক যদি বলে বিধবা বিবাহ বিল কার সময় পাস হয়েছিল, লর্ড ডালহৌসির সময়, কিন্তু ওটা যখন আইন হয় ততদিনে ডালহৌসি চেঞ্জ হয়ে লর্ড ক্যানিং চলে এসছে। যদি বলে আইন কার সময় হয়েছিল, ক্যানিং, লর্ড ক্যানিং এর সময়। এবার আবার বলছি স্যার, আমাদের পিএসসি বোর্ড এতটা উন্নত না যে এত ডিটেলসে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক, পরিষ্কার কোশ্চেন দিবে, বিধবা বিবাহ বিল কার সময় পাস হয়, অপশন ডালহৌসি থাকবে, ডালহৌসি করে দেবে। দিবে বিধবা বিবাহ আইন কার সময় পাস হয়, অপশনের ডালহৌসি থাকবে, ডালহৌসি করে দেবে। হ্যাঁ, যদি স্যার দেয় অপশন দুটোই থাকে, ডালহৌসি আর ক্যানিং, তখন তুমি দেখবে বিল বলেছে না আইন বলেছে। ঠিক আছে, গেল, এটা গেল গল্প। আচ্ছা, তারপরে স্যার এ তো গেল বিধবা বিবাহ নিয়ে। পলিগামি, একের পর একটা তিনি লক্ষ্য করলেন, এটা স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই কথা। তিনি লক্ষ্য করেছিলেন, ধরুন 55 বছর 56 বছর বয়স একটা ছেলের, ওর 100টার উপরে বিয়ে, বুঝতে পারছো, 100টার উপরে বিয়ে একটা ছেলের, এরকম আছে, এরকমও সবার না, হ্যাঁ, কিন্তু গড়ে তো 2টা 3টে সবারই। ঠিক আছে, এমনও কিছু জমিদার আছে, কিছু লোকজন আছে, মরবে হয়তো বিছনায় উঠতে পারছে না, আবার বিয়ে করছে, লাস্ট সজ্জা আছে, হয়তো আর 5-7 দিন পর টপকে গেল। ঠিক আছে, ও বিয়ে করছে ওই সময়ও, তো এরকমও চলছে কবিরের মতো। হ্যাঁ, তো এরকম অবস্থা চলছে ওই সময়। বলছে এটার বিরুদ্ধেও তার অনেক লড়াই ছিল, এটা কখনো সময় তুই, আর তখন মেয়েরাও ভদ্র ছিল, তখন মেয়েরা কথা বলতো না। এখন একটা বিয়ে করে তো ভাবছে কেন বিয়ে করলাম। এখন যদি ভাবো তো 10টা 20টা বিয়ে করে নাই কেউ, ওর জীবন, ও বিয়ে করার পরেই সুসাইড করে নিতে হবে, উপায় নাই। ঠিক আছে, মেয়েরা হচ্ছে স্যার আমাকে বলছেন এরকম, দাঁড়ান দেখাচ্ছি মজা। একটা অদ্ভুত সমস্যা হচ্ছে কি বলতো, এখন কিন্তু মেয়েদের শিক্ষিত হার যথেষ্ট বেশি। এখন এমন না যে মেয়েরা এখন শিক্ষিত না, বিশেষ করে সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদের দিকে কিন্তু মেয়েদের শিক্ষার এখন যথেষ্ট বেশি। মুসলিম ধর্মে এখনো একটু পিছিয়ে আছে, ডাটা বলছে যা, মুসলিম ধর্মে এখনো মেয়েরা একটু পিছিয়ে আছে, মেয়েরাকে এখন ওরা একটু রেস্ট্রিকশনে রাখে, যে বিয়ে বাইরে করতে যাওয়া একটু রেস্ট্রিকশন, যারা হয়তো একটু শিক্ষিত ফ্যামিলি তারা যেতে দেয়, কিন্তু একদম ব্যাকডেটেড যারা, তারা কিন্তু মেয়েদেরকে অত সহজে সামনে নিয়ে আসে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে শিক্ষার হার যদি মেয়েদের বাড়েও, এনসিআরবি রিপোর্ট বলছে, লাস্ট যেটা এনসিআরবি রিপোর্ট পাবলিশ করেছে, বলছে ওয়েস্ট বেঙ্গলের, আমাদের সব থেকে শিক্ষিত রাজ্যকে কেরালা, এই সব থেকে শিক্ষিত রাজ্য কেরালা, তো বলছে কেরালার 54.04 এরকম একটা পার্সেন্টেজ আছে। বলছে 54% মেয়ের আপত্তি নাই এটা নিয়ে যে তার হাজবেন্ড তার সঙ্গে অত্যাচার করতে পারে, মানে এটা মেনে নিয়েছে ওরা, যে হাজবেন্ড হলো মারতেই পারে, আমাকে অত্যাচার করতেই পারে। ভাবো, যদি শিক্ষাটাই যদি রাস্তা হয়, মানে দুটো দৃষ্টিভঙ্গি, এক তো শিক্ষা রাস্তা, ঠিক আছে, কিন্তু শিক্ষাটাই যদি রাস্তা হয়, তো কেরালার মতো এত শিক্ষিত রাজ্য, যেখানে শিক্ষিতর হার 90%-এর বেশি, ওই রাজ্যের 54% মেয়ের এটা ধারণা যে স্বামীর দ্বারা অত্যাচারিত হতে আমার কোনো সমস্যা নাই। ওয়েস্ট বেঙ্গলে রেটটা একটু কম, ওয়েস্ট বেঙ্গলে 48%-এর আশেপাশে। তো গল্পটা তাহলে কি দাঁড়ালো? তো মিজোরাম তো তোমার হচ্ছে আরবান এরিয়া না, মিজোরাম আরবান এরিয়াতে ফার্স্টে আছে, আরবান আর রুরাল এরিয়া, আরবান এরিয়াতে মিজোরাম ফার্স্টে আছে। তারপরে তো সেন্সাসই হয়নি, সে হলে তখন বোঝা যাবে। হ্যাঁ, সেন্সাস আসুক, সেন্সাস আসলে বোঝা যাবে। সেন্সাস তো শুরু হবে তোমার হচ্ছে সামনের বছর থেকে, হয়তো সেন্সাস হবে। তবে মিজোরাম আগাগোড়া থেকেই শিক্ষিত, মিজোরামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মিজোরাম নাগাল্যান্ড এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মিজোরামের তোমার হচ্ছে আরবান এরিয়া, শহুরে যে এলাকা, ওখানে ওরা আগাগোড়া থেকে 100%-এর কাছাকাছি শিক্ষিত। ওরা রুরাল এরিয়াগুলো একটু পিছিয়ে ছিল, যাই হোক যেখানে ছিলাম। তো গল্প যেটা স্যার, গল্প হচ্ছে যদি শিক্ষায় যদি এটা রাস্তা হয়, যদি শিক্ষায় রাস্তা হয়, তাহলে সব থেকে শিক্ষিত রাজ্যের পার্সেন্টেজটা এত বেশি কেন? নিঃসন্দেহে তাহলে শিক্ষা রাস্তা, কিন্তু শিক্ষার দিকটা ভুল আছে। শিক্ষার দিকটা, যে পুঁথিগত শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটাতে অবশ্যই প্রবলেম আছে, বুঝতে পারছো? নাহলে হয়, তুমি এখনো দেখবে, এখনো মেয়েদের জন্য কিন্তু আইন কিন্তু এখন অনেকটাই মেয়েদের দিকে ঝুঁকে, মেয়েদের দিকে প্রাধান্য দেওয়া হয়। আমরা বলি যে অনেকে যে মেয়েদের দিকে বেশি সবসময় রিজার্ভেশন, মেয়েদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তো এটা আজকে সাপেক্ষে ভুলই, যে আজকে সমতা নিয়ে আসতে যাও, এটা ভুলই হচ্ছে।
কিন্তু তুমি পিছন দিকের ব্যাক হিস্ট্রি চেক করো, এই যে হিস্ট্রিগুলো পড়ছি, অ্যানসিয়েন্ট পড়বো, এটা তো আমরা মডার্ন যুগে চলে এসেছি। তুমি অ্যানসিয়েন্ট যুগ আসো, মিডিয়াভেল যুগ আসো, এই অ্যানসিয়েন্ট যুগ শুরু হয়েছে হরপ্পা সভ্যতা 2500 BC, চলছি 2025 সাল, মানে প্রায় 5000 বছর আগে। 5000 বছর ধরে, আজকে আমি যদি 70 বছরের গল্প বা 50 বছর বাদ দিলাম, আমি ধরলাম 50 বছর ধরে মেয়েদেরকে একটু প্রাধান্য দেওয়া হচ্ছে, 50 বছরও না, আমি ধরে নিলাম 50 বছর, বাকি 4000 4500 বছর ধরে একটা পোর্শনই ডোমিনেট করে এসছে ছেলেরাই। এবার এই জায়গা থেকে সমতা আনতে গেলে একটু তো প্রাধান্য দিতেই হবে, নাহলে তো সমতা আসবে না। আমরা আজকের দিনে ভাবছি 4000 বছরের ব্যাকের কথা ভাবো, 4000 বছর ধরে অত্যাচার সহ্য করে এসছে। আসি স্যার, এবার যেখানে ছিলাম এখানে আসি। তো এই গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ঠিক আছে, বোঝা গেল। শুধু শিক্ষার দিকে না, শুধু শিক্ষার দিকে হলে শুধুমাত্র আমরা সাহিত্যে পড়তাম ওনার কথা, শুধু শিক্ষার দিকে হলে শুধু সাহিত্যেই পড়তাম। এমন প্রচুর সাহিত্যিক আছে যাদের কথা আমরা শুধু সাহিত্যেই পড়ি, ইতিহাসে পড়ি না। ইনার কথা ইতিহাসে পড়ছি কারণ সাহিত্যের সাথে সাথে ইতিহাসও তার একটা বড় অবদান আছে। কি অবদান আছে? এই অবদানগুলো আছে। এইগুলো গেল গল্প। আচ্ছা স্যার, এবার যখন বাল্য বিবাহ নিয়ে কথা, তার বাল্য বিবাহতে ওনার অবদান ছিল। বাল্য বিবাহ নিয়ে যখন কথা উঠলো, বাল্য বিবাহ রিলেটেড কি কি অ্যাক্ট আমাদের এসছে, সেই অ্যাক্টগুলো দেখো এখানে একটু দেওয়া আছে। বাল্য বিবাহ রদ করেন তিনি, তার অবদান আছে বাল্য বিবাহতে। কি কি স্যার অ্যাক্ট এসছে? 1891 সালে আমাদের বাল্য বিবাহ নিয়ে ফার্স্ট অ্যাক্ট আসলো, এজ অফ কনসেন্ট অ্যাক্ট, 1891 সালে। এখানে মেয়েদের বিয়ের বয়সকে 12 করা হলো, 12। 1891 সালে মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে 12 করা হয়েছে। বুঝতে পারছো? তার আগে তাহলে কত ছোটতে হতো, 12 করলো। ভাইসরয় কে ছিল? লর্ড ল্যান্সডাউন ছিল এই সময় ভাইসরয়, ঠিক আছে। আচ্ছা, এই এজ অফ কনসেন্ট অ্যাক্ট মেন, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো তিনি পুশ আপ করছেনই, সমাজকে তুলছেনই, কিন্তু তার পিছন দিক থেকে যে মেন লড়াই করেছিল এজ অফ কনসেন্ট অ্যাক্টে, BM মালাবারি। পরীক্ষায় কোশ্চেন দিবে, কে এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস করে? BM মালাবারি। দেখো BM মালাবারি। ভাইসরয় কে ছিল? লর্ড ল্যান্সডাউন ছিলেন ভাইসরয়। এরপরে 1929 সালে, 1929, 1929, কোথাও কোথাও 1930 দেওয়া আছে, কারণ 1929 ডিসেম্বরের শেষের দিকে হয়েছিল, হতে হতে 30 হয়ে গেছে। 1930 সালে বা 29-এর শেষের দিকে ডিসেম্বর মাসে সর্দা অ্যাক্ট পাস হলো, সর্দা অ্যাক্ট। এই সর্দা অ্যাক্টে বিয়ের বয়সকে 12 থেকে 14 করা হলো। 1929 সালে 14 করা হলো মেয়েদের বিয়ের বয়সকে। এরপরে পাস হলো 1967 সালে ইন্ডিয়ান ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। এখানে 14 থেকে 18 করা হলো, আর ছেলেদের বিয়ের বয়সকে 21 করা হলো। আমরা আবার 23-এ পাস করলাম, এখনো লাগু হয়নি, মেয়েদের বিয়ের বয়স 21 হয়নি। 18 নিয়ে এত সমস্যা, চুপচাপ করে বিয়ে হয়ে যাচ্ছে। আমাদের তো বেঙ্গলে তাও কম, তুমি বিহার সাইডে চলে যাও, বিহারে তুমি মানে ম্যাক্সিমামই বিয়ে 18-র নিচে, 15, 16, এখনো 15, 16, 17 এরকমই চলছে, ঠিক আছে। 1856 সালে বিধবা বিবাহ বিল পাস হয়, একটু আগে বললাম স্যার, লর্ড ডালহৌসির সময় এটা আইনে পরিণত হয়, লর্ড ক্যানিং এর সময়। এই ছিল ইনার গল্প। আচ্ছা স্যার, ইনার কিছু বইয়ের নাম মাথায় রাখবে, বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, এগুলো স্যার ইনার লেখা বিখ্যাত কিছু বই। আসি স্যার নেক্সট, বোঝা গেল, পড়ে নিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। থিওসফিক্যাল সোসাইটিতে আসি, শোনো, থিওসফিক্যাল সোসাইটিতে আসি, থিওসফিক্যাল সোসাইটিতে আসি, বলো কিছু বলবে? বুঝলাম না। হ্যাঁ, তাকাও স্যার, আসি এবার থিওসফিক্যাল সোসাইটি। যেমন ব্রাহ্ম সমাজের কথা পড়লাম, যেমন রামকৃষ্ণ মিশনের কথা পড়লাম, যেমন প্রার্থনা সমাজ পড়লাম, যেমন সত্য সাধক সমাজ পড়লাম, যেমন আর্য সমাজ পড়লাম, তেমনি আর একটা প্রতিষ্ঠান হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি, 1875 সাল। এটা ইন্ডিয়ান সোসাইটি ছিল না, কিন্তু এটা ভারতের বাইরে ছিল। এবার ভারতের বাইরেও ভারতের সংস্কারের জন্য কিছু লোক আন্দোলন করছিল, তাদের কথা এবার পড়ব, ঠিক আছে। এই সোসাইটিটা আগে, এর উদ্দেশ্য কি ছিল একটু ছোট্ট করে উদ্দেশ্য বুঝবো। এই যে থিওসফিক্যাল সোসাইটি ছিল, মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল অলকেট দ্বারা, আরো লোকজন ছিল, তার মধ্যে এই দুটো নাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কর্নেল ওলকট আর একটা হচ্ছে মাদাম ব্লাভাটস্কি। এই দুজন প্রতিষ্ঠা করেছিলেন থিওসফিক্যাল সোসাইটি। এদের উদ্দেশ্যটা কি? থিওসফিক্যাল সোসাইটির মোটিভটা কি ছিল? বলছে এনাদের মোটিভ ছিল বিভিন্ন ধর্মগুলোকে নিয়ে পার্থক্য করা, রিয়ালাইজ করা যে কোন ধর্মে বেশি স্পিরিচুয়ালিটি আছে, বেশি আধ্যাত্মিক ভাব আছে, বেশি মানে কি বলবো,
স্পিরিচুয়াল ভাব আছে, মানে বুঝতে পারছো, মানে ভগবানের সাথে কানেকশন, বিভিন্ন ধরনের কথাবার্তা কোন ধর্মে বেশি বলা আছে, বিভিন্ন ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপরে আরো হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, এরা সব ধর্মকে নিয়ে রিসার্চ করতো যে কোথায় কি ধর্ম নিয়ে কি বলা আছে, সেইগুলোকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো, নিয়ে এসে প্রত্যেকটা ধর্মকে নিয়ে বুঝবো যে কোথায় ভালো বলা আছে, কোথায় বেশি বলা আছে, এরকম নিয়ে অধ্যয়ন করবো। এটা ছিল এনাদের মূল উদ্দেশ্য। এবার স্যার এটার সাথে সমাজ সংস্কারকের কি ঘটনা, আমরা সমাজ সংস্কারকের জায়গাতে আমরা কেন থিওজফিক্যাল সোসাইটিকে পড়ছি, বলছে পড়ছি এই কারণে, ইনারা যখন এটা নিয়ে অধ্যয়ন শুরু করলেন, ভারতবর্ষে দেখলো ভারতবর্ষে সনাতন ধর্ম ম্যাক্সিমাম, সনাতন ধর্ম নিয়ে যখন ইনারা রিসার্চ শুরু করলেন, দেখছে সনাতন ধর্মের অদ্ভুত রকমভাবে এরা এই যে অ্যানি বেসান্তর কিন্তু অবদান আমরা পরে একদম প্রচুর আছে। এই অ্যানি বেসান্ত কিন্তু ফার্স্ট বিদেশ থেকে বললো যে না, সনাতন ধর্মের স্পিরিচুয়ালিটি অনেক বেশি এবং অনেক প্রাচীন, যেটাকে বুঝতে হবে। তো ইনার কথা, ইনি যখন ভারতবর্ষের সনাতন ধর্ম নিয়ে রিসার্চ করলেন, দেখছে যে এই ব্রিটিশরা অদ্ভুত রকমভাবে ভারতের সংস্কৃতিকে নষ্ট করছে। কেন নষ্ট করছে, কিভাবে নষ্ট করছে, বলছে এরা ভারতবর্ষের যেগুলো প্রাচীন সংস্কৃতি ছিল, আয়ুর্বেদ ছিল, আমাদের কিন্তু সমস্ত কিছু এই যে আয়ুর্বেদ বলো, এগুলো আমাদের প্রাচীন গ্রন্থে বলা আছে, ব্রিটিশরা করছে কি এগুলোকে ধীরে 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 নষ্ট করছে, পুড়িয়ে দিচ্ছে, এই করছে, ভেঙে দিচ্ছে, এগুলোকে নষ্ট করছে, এবং নিজের যে ওয়েস্টার্ন কালচার সেটা আস্তে আস্তে আমাদের উপরে চাপাচ্ছে। আজকে কয়টা ছেলে আমরা খাদির জামা কাপড় পরি, কয়জন আমরা ধুতি পাঞ্জাবি পরি না, আমরা জিন্সের প্যান্ট পরছি, শার্ট পরছি, এগুলো সব ওয়েস্টার্ন কালচার। এই যে জিন্স বলো, মেয়েরা বলো, এই যে পরছে জিন্স পরছে, টপ পরছে, এগুলো ওয়েস্টার্ন কালচার। আমাদের কালচারে কিন্তু এগুলো ছিল না, এইগুলো আমরা অন্যদের কালচারকে আমরা গ্রহণ করেছি। ওরা আমাদের মাইন্ডসেটটাকে এইভাবে, এটা আমাদের কিছু করার নেই, আমাদের পূর্বপুরুষরা এইভাবে নিয়ে এসছে, কালচার এভাবে সেট আপ করে দিয়েছে। তো এবার তুমি ভাবো, তুমি যদি আজকে ধুতি পরে ধরো আমি রাস্তায় বেরালাম, লোকজন আমাকে দেখে হাসবে, দুজন ধুতি পরে পড়তে আসলে আজকে সুন্দর করে ধুতি পরে পড়তে চলেছে, লোকজন হাসবে, কিন্তু এটাই কিন্তু আমাদের কালচার ছিল একটা সময়। আমরা যেটা গ্রহণ করেছি, এটা আমরা অন্যের সংস্কৃতি গ্রহণ করেছি, ঠিক আছে, তো ভালো কথা। তো গল্প যেটা দাঁড়াচ্ছে সে, তাহলে এই যে আমাদের সংস্কৃতিটাকে ডোবাচ্ছে, ওরা নিজের সংস্কৃতিটাকে, খ্রিস্টান সংস্কৃতিটাকে আমাদের উপর চাপাচ্ছে। একই রকম ভাবে ভারতে যেটা মুসলিম সমাজ ছিল, ওদেরও কিন্তু একটা সংস্কৃতি ছিল, ওদেরকেও কিন্তু খ্রিস্টানরা নিজের মতো করে মুসলিম সংস্কৃতিটাকে ধ্বংস করে খ্রিস্টান সংস্কৃতিটাকে উপরে চাপাচ্ছে। এটা কিন্তু ইনারা কিন্তু ভালো করে লক্ষ্য করেছিলেন, এবং এটা এই যে এই জিনিসগুলো চাপাচ্ছে, এবার এটা যে সবসময় খারাপ দিক আছে তা না, এর ভালো দিকও আছে। কারণ ওয়েস্টার্ন কালচারে কুসংস্কারটা অনেক কম, আমাদের কুসংস্কারটা বেশি। তো বিভিন্ন দিক, ভালো খারাপ সব দৃষ্টিভঙ্গি আছে। এনারা যখন এই জিনিসটা দেখে আস্তে আস্তে এবার জিনিসগুলোকে তিনি ভারতবর্ষে প্রচার শুরু করলেন, না এটা তোমার সংস্কৃতি, তুমি ফালতু ফালতু ওদের কথা শুনছো, তুমি এইভাবে চলো, এইভাবে একটা আস্তে আস্তে জিনিসটা ধর্মীয় একটা সংস্কার থেকে সমাজ সংস্কারের রূপ নিল। এটা ছিল থিওজফিক্যাল সোসাইটির উদ্দেশ্য। কে স্যার মেন লিডার ছিল, মেন লিডারের কথা পড়তে গেলে মাদাম বালাভাস্কির কথা আমরা পড়বো, আমরা কর্নেল অলকটের কথা পড়বো। পরবর্তীকালে এই সোসাইটিরই একটা শাখা ভারতবর্ষে প্রতিষ্ঠা হলো। এটা কিন্তু ভারতবর্ষে ছিল না, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভারতবর্ষে ছিল না, এটা কিন্তু বিদেশে ছিল, বাইরে ছিল। এরই একটা শাখা ভারতবর্ষে প্রতিষ্ঠাতা হলো কার হাত ধরে, অ্যানি বেসান্তের হাত ধরে। ইউএসএ থেকে একটা শাখা আসলো, ভারতবর্ষে প্রতিষ্ঠাতা হলো কোথায়, অ্যানি বেসান্তের হাত ধরে। ভারতবর্ষের কোথায় প্রতিষ্ঠা হলো, মাদ্রাসের আদিয়ারে। কত সাল স্যার, 1882 সাল। যদি বলে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1775 সালে, আর সরি হ্যাঁ 1875 সালে। আর ভারতবর্ষে থিওজফিক্যাল সোসাইটি বা ভারতীয় থিওজফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়, 1882 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়, মাদ্রাসের আদিয়ারে প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেন, অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। কেন 1907 সালে এই অ্যানি বেসান্তই এই থিওজফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়। এখানে স্যার একটু এই 1904-এর সাথে আর একটা সাল এখানে লিখে রাখো, 1898, 1898, ঠিক আছে। 1904টা এই কারণে দিয়েছিলাম কারণ একবার রিসেন্ট পরীক্ষা দিয়েছিল, ওখানে 1898 অপশন ছিল না, কিন্তু অরিজিনালি বেশিরভাগ বই 1898 আছে। এই 1898 সালে অ্যানি বেসান্ত একটা স্কুল প্রতিষ্ঠা করেন, যেটার নাম সেন্ট্রাল হিন্দু স্কুল। 1898 সাল, যদিও অপশন না থাকে 1904-এ আসবে, কিন্তু 1898 সালে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে। এই সেন্ট্রাল হিন্দু স্কুলটাই
পরবর্তীকালে 1916 সালে মদন মোহন মালব্য এই সেন্ট্রাল হিন্দু স্কুলটাকে 1916 সালে নাম চেঞ্জ করে দেয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এখন যেটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, পরীক্ষায় কোশ্চেন দিবে কে প্রতিষ্ঠা করেছিলেন? মদন মোহন মালব্য। কত সাল? 1916 সাল। এটারই এনসিয়েন্ট নাম ছিল সেন্ট্রাল হিন্দু স্কুল। কে প্রতিষ্ঠা করেছিল? অ্যানি বেসান্ত। কত সাল? 1898 সাল। বোঝা গেল? আচ্ছা, এই সময়কার আর একটা ছোট্ট জিনিস মনে রাখবে, শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস, লিখে রাখবে, ম্যাটেরিয়ালে নাই। শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস 1921 সালে বারাণসীতে কালী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন। কালী বিদ্যাপীঠ। শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস 1921 সালে বারাণসীতে কালী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় দিয়েছে, লিখে রাখবে, এটা অ্যাড করে নাও, এটা অ্যাড করে নাও। আরেকবার এই যে স্যার দেখো, শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস 1921 সালে বারাণসীতে কালী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। কালী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। হয়েছে? সমস্যা নাই তো? হ্যাঁ, ছবি আঁকছো? আমি কি জানি ছবি টবি আঁকছো নাকি। ঠিক আছে, কারো কোনো সমস্যা? সমস্যা স্যার নাই তো? বাহ, তোমাদের কারো সমস্যা নেই? এই একদম যে সমস্যা থাকে না তোমাদের, এই তো মজার জিনিস। ঠিক আছে, আসি বায়োলজি করি। আর একটা ক্লাস লাগবে, এটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আলিগড় আন্দোলন আছে, কিছু ছোট ছোট আন্দোলন আছে, শেষ। আর একটা ক্লাস শেষ।